পাহাড় ধসে আলাদা ঘটনায় কক্সবাজারে 6 জনের মৃত্যু, মাটি চাপা পড়া মিজানকে জীবিত উদ্ধার স্থানীয়দের। আর ভাই মিজান এবার মত ভাই ইতার আর আগে ঠানির উদ্ধার করছি, বাকি 3 দিনের ভারে ভিতর তাগে মেডি নিচে তাগে। আশুলিয়ায় ছাত্র পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার, রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করে র্যাব। ছুটির দিনেও গাজীপুরে কিছু পোশাক কারখানা খোলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও সেনা সদস্যের টহল জোরদার। আমদানির পরও কমেনি ডিমের দাম, চড়া দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, স্বস্তি ফিরেছে পেঁয়াজ ও আলুর বাজারে। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল মণিপুর, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রক্সি যুদ্ধের অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। গেল 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানী আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় 2 জন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যের উপস্থিতি দেখা মেলে। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গাজীপুরের পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক আছে। অতিরিক্ত কাজের চাপে যেসব কারখানা খোলা রাখা হয়েছে সেখানে কর্মজীবীরা ডিউটিতে যোগ দিয়েছেন। কারখানার নিরাপত্তা পরিস্থিতি নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও শিল্প পুলিশ ও সেনা সদস্যরা দেখভাল করছেন। বেতন ভাতা না পাওয়া ও অন্যান্য দাবির মুখে গাজীপুরে বেশ কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রীপুরে হোয়াইট হর্স নামের একটি ঔষধ কারখানা এখনো বন্ধ আছে। বন্ধ থাকা 115টি কারখানার মধ্যে অধিকাংশ কারখানাই আশুলিয়া ও সাভার বেল্টের। আমাদের অফিসে অনেক কাজের চাপ, আমাদের অনেক শিপমেন্ট এখনো যেতে পারেনি। এর কারণে মালিক আমাদেরকে জেনারেল ডিউটি করাইতেছেন। এতদিন কাজ কাম বন্ধ আছিল, কাজ কাম মোটামুটি হয় নাই, এখন কাজ কাম ভালো আছে, তার জন্য আমরা কাজ কাম করতেছি। ফ্যাক্টরি হচ্ছে রবিবারের সাপ্তাহিক ছুটি, শুক্রবারে আমরা খোলাই থাকে, তো কাজের চাপও আছে আমাদের আলহামদুলিল্লাহ। আশেপাশের ফ্যাক্টরিগুলো শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটি তাদের বন্ধ, আমরা চলতেছে, কোনো সমস্যা নাই। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে টহল দিচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। রাজধানীর কারওয়ান বাজারে কিছুটা বেড়েছে ব্রয়লার ও সোনালিকা মুরগির। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 5 টাকা বেশিতে আর 175 টাকায়। সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 10 টাকা বেশিতে 250 টাকায়। এদিকে বাড়তি দাম বিক্রি হচ্ছে চাল। চিকন চাল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা, নাজির চাল 76 থেকে 78 টাকা। তবে আটাশ চাল 1 টাকা কমে 56 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। এদিকে চাহিদা কম থাকায় কিছুটা কমেছে গরুর মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকায়। তবে সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশের দাম। আমাদের জন্য তো বেশি হচ্ছে, আমরা তো মনে করেন সীমিতভাবে চলতে হয়। ঢাকা শহর তো 2টা বাচ্চা নিয়ে মনে করেন চলাফেরা করতে হয়, আর জিনিসের দাম তো মূল্যবান যদি একটু কমায় দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। 170 টাকা ব্রয়লার চলতেছে, পাকিস্তানে বেচতেছে 220 টাকা 30 টাকা কেজি।
তো পরিস্থিতিতে আমি মনে করি আলহামদুলিল্লাহ এই আইটেমটা ঠিকই আসছে। সবারই এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে বাজার একটা সবার সামর্থ্যের মধ্যে আসুক। আমরা যত কমে কিনতে পারবো এত কমে বেচতে পারবো, যত বেশি দিয়ে কিনবো এত বেশি বিক্রি করতে হবে। আমার সরকার এটা দেখে তদন্ত করে দেখা দরকার যে পর্যাপ্ত পরিমাণ ধান আছে, চাল আছে, বাজারও অভাব নাই, কিন্তু দামটা কেন কমে না? কারা দামটা বাড়ায় রাখছে, কারা সিন্ডিকেট করে রাখছে? বন্যার পানি নামায় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বর্তমান ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী ও মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং সালে এলাহি কুটি। শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে সহকর্মী সুজনের কাছে। সুজন, লক্ষ্মীপুরে বন্যার প্রভাব কেমন পড়েছে? সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোন কোন খাতে, আমাদেরকে জানাবেন। নেন্সি, আপনি বলছিলেন যে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির কথা। তো নোয়াখালী যদি বন্যার ক্ষয়ক্ষতির কথা বলতে হয়, যে নোয়াখালীর ইতিহাসে স্মরণকালের বন্যায় সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয়েছে সেটি মৎস্য খাতে। জেলার প্রায় 85,000 মৎস্য খামার বা ঘের পানিতে তলিয়ে গিয়েছে। এতে অনেক তরুণ বেকার যুবক সর্বশান্ত হওয়ার মতো অবস্থা রয়েছে। তাদের প্রতিটি ঘেরের মাছ পানিতে ভেসে গিয়েছে। তো এই খাতে প্রায় জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 600 কোটি টাকার মতো ক্ষতি তারা জানিয়েছে। তো পরিস্থিতি যদি আর একটু বন্যার পানি নেমে গেলে পরিস্থিতি এবং সঠিক তথ্য আরো জানা যাবে বলে তারা জানিয়েছে। একই সাথে জেলার কৃষি খাত অনেকটা ক্ষতি হয়েছে। এছাড়া যে অন্যান্য খাত রয়েছে, প্রাণী সম্পদ ক্ষতি হয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এই যে জেলার মৎস্য খাত, কৃষি খাত এবং প্রাণী সম্পদ খাত সহ অন্যান্য যে খাতে ক্ষতি হয়েছে, আসলে ক্ষতি পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে হতে পারে এবং এই সমন্বয়টা কিভাবে করা যায়? প্রথমত হচ্ছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বর্ণনাটা আপনি দিলেন, এবং এই বিশেষ করে যে উদ্যোক্তারা রয়েছে, আসলে এখানে তো বেশিরভাগ উদ্যোক্তাই সাফার করবে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে সরকার এখানে বিশেষ যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করে থাকেন, বিশেষ করে মৎস্য চাষ যারা করেন এবং গবাদি পশু পালনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এরা অনেকেই মানে তরুণ উদ্যোক্তারা রয়েছেন কিংবা অনেক পুরনো উদ্যোক্তারাও যারা রয়েছেন, তাদের পাশে আমি মনে করি যে সরকারের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা যদি সহায়তার হাত বাড়ান তাহলে এই সমস্যা কাটিয়ে উঠতে তাদের মানে বেগ পেতে হবে না বলে আমি মনে করি। কিংবা যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো সেই পরিমাণ ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব হবে না, কিন্তু এই মুহূর্তে খুব জরুরি এই প্রতিষ্ঠানগুলোকে সরকারের পাশাপাশি বেসরকারি যে উদ্যোক্তারা রয়েছেন, বেসরকারি বিনিয়োগকারী যারা রয়েছেন, বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান যারা রয়েছেন, আমি মনে করি যে তারাও যদি এই এর সাথে যুক্ত হয় তাহলে এই সমস্যা কাটিয়ে ওঠা কিছুটা হলেও সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে যে ধরনের ক্ষতি হয়েছে, এই ধরনের আসলে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নোয়াখালীতে প্রায় 4,185 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি যেসব সংস্থা রয়েছে সেসব সংস্থার এবং যারা ঋণ দাতা রয়েছে তাদের সাহায্যের জন্য তিনি বলেছেন। এক্ষেত্রে একটি সমন্বয় দরকার বলে তিনি জানিয়েছেন। তো এই বিষয়ে আমি এখন কথা বলার জন্য চলে যাব মৌলভীবাজারে। সেখানে রয়েছেন সহকর্মী কুটি। কুটি, আপনি আমাদেরকে মৌলভীবাজারের ক্ষয়ক্ষতি নিয়ে জানাবেন। ধন্যবাদ। মৌলভীবাজারের 3 বারের যে বন্যাটা আমাদের যেটা হচ্ছে সেটাকে আমরা বলি ফ্ল্যাশ ফ্লাড। উজানের ঢলের কারণে মৌলভীবাজারে বন্যা সৃষ্টি হয়। বন্যা সৃষ্টি হওয়ার পরে যে তাণ্ডব রেখে যায়, সেই তাণ্ডবের মৌলভীবাজারে যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত মৌলভীবাজারের সামগ্রিকভাবে প্রায় 743 কোটি টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষতি হয়েছে কৃষির এবং গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য খামার সহ মানুষের বসত বাড়ির অনেকটাই ভেঙে গেছে। এই পর্যন্ত মৌলভীবাজার জেলায় প্রায় 2 শতাধিক ঘর বাড়ি একেবারে ভেঙে গেছে, যেগুলা মেরামতের কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এমনকি রাস্তাঘাট যেটা এলজিডি সড়ক এবং সড়ক বিভাগের যেসব রাস্তা রয়েছে সেটাও অনেকটা ভেঙে গেছে, কালভার্ট ব্রিজ ভেঙেছে এবং গর্ত সৃষ্টি হয়েছে। সেই সব জায়গায় এখন পর্যন্ত কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। যাদের ঘর ভেঙেছে তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছেন এবং তারা পুনর্বাসনের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাদেরকে পুনর্বাসিত করার জন্য। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে কৃষির যে বর্তমান সময়ে যে ক্ষতি হয়েছে
এবং আগামী যে ক্ষতিটা সেটা হচ্ছে ব্যাপক আকারে। এটা হচ্ছে মৌলভীবাজারের যেসব জায়গা দিয়ে যে বৃষ্টির জায়গা দিয়ে মনু এবং ধলাই নদীর ভাঙ্গন সৃষ্টি হয়, সেই ভাঙ্গনে যেসব জায়গা প্লাবিত হয় সেই সব জায়গায় নতুন করে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে বালির স্তর পড়ে গেছে এবং বালির স্তরের কারণে মানুষজন কৃষি কাজ করতে পারছে না। এই বালির সরানোর জন্য অনেক ব্যয়বহুল বলে জানিয়েছেন কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট কৃষকরা, যার কারণে তারা সরকারের সহযোগিতা চাইছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক বন্যার ক্ষতি হয়েছে, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মানুষ অনেকটাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যে সার্বিক সহযোগিতার বিষয়টি সেটা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি, যার কারণে মানুষ অনেক দিশাহারা হয়ে আছে এবং মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই সংগ্রাম করতেছে। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কোটি, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে সুজন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। সদরের ঝিলংজায় একই পরিবারের এক নারী ও তার 2 শিশুকন্যা এবং অন্যটি উখিয়ার 14 নং রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ভারী বর্ষণে পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে 2টি পৃথক পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। একটি কক্সবাজার সদরের ঝিলংজায় এবং অন্যটি উখিয়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। নিজের পুত্রবধূ সহ 2 নাতনিকে হারিয়ে বিলাপ করছেন এই নারী। মধ্যরাতে ভারী বর্ষণে নিহত হন তারা। নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি ও তার 2 শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাত 3টার দিকে মিজানের বাড়ির উপর পাহাড় ধসে পড়ে। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন মিজানের পরিবার মাটি চাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী ও 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। আর ভাই মিজান এবার মত ভাই ইতার আর ঠানিয়ে উদ্ধার করছি, বাকি 3 দিনের ফারে ভিতর তাগি মেডির নিচে তাগি। এদিকে শুক্রবার সকালে উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 3টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 2 ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা আন্দোলনের শুরুর দিকে পাহাড়ি জেলা রাঙামাটিতে আন্দোলনের আঁচ তেমন একটা না থাকলেও সময় যতই গড়িয়েছে আন্দোলনের উত্তাপ তত বেড়েছে। শেষ দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের সাথে শরিক হয়েছিলেন রাঙামাটি শিক্ষার্থীরা। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ছবিতে সেই উত্তাল সময়ের কথা জানাচ্ছেন ফারিয়া ইসলাম। দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূতিকাগার হলেও পাহাড়ি জেলা রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরুতে সে আন্দোলনের ঢেউ লাগেনি। তবে সময়ের পরিক্রমায় সারা দেশ যখন আন্দোলন সংগ্রামে উত্তাল, তখন রাঙামাটির শিক্ষার্থীরাও শতবাধা পেরিয়ে ঠিকই শুরু করেন। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নেমে পড়েন শিক্ষার্থীরা। শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই নয়, শহরের অন্যান্য এলাকাও ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের আন্দোলন। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের আগ্রাসী ভূমিকার কারণে আন্দোলনকারীদের রাজপথে নামতে বেগ পেতে হয়। পুলিশ এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এবং আসাম বস্তি থেকে আমাদের অনেক যারা প্রতিবাদ সভায় আসতেছিল তাদেরকে ওখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। এক পর্যায়ে আমরা যারা এখানে ছিলাম 30 থেকে 35 জন, তারা আমরা সফলভাবে এই প্রোগ্রামটা করতে পারি আর কি।
এবং এটা আসলে জানি না ন্যাশনালি আমাদের কতটুকু ইমপ্যাক্ট করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা এই প্রতিবাদটা ন্যায়ের পক্ষে থাকাটা আমাদের এখান থেকে ক্লিয়ার করেছি। আমরা এখানে চেয়েছিলাম যে এর পরবর্তীতে কেন্দ্রের সাথে আমরা সমন্বয় করে এখানে পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা দেব, কিন্তু এটা করার পরে এখানকার যে পাহাড়ের পরিস্থিতিতে আমরা সেটা করে উঠতে পারি নাই। আমাদের বিভিন্ন চাপ, বিভিন্ন প্রতিকূলতা, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বাইরের পুলিশ প্রশাসন থেকে শুরু করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, তাদের একটা চাপ ছিল। অবশেষে ছাত্রদের আন্দোলন যখন সার্থক হলো, তখন দেশের অন্যান্য এলাকার মতো এই পাহাড়ি জনপদের রাজপথও মুখর হয়ে ওঠে মিছিলে মিছিলে। নতুনদের হাত ধরে দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। বিজয় উল্লাস সবার মতো করে আমরাও করেছি। একটা স্বৈরাচারের পতন হয়েছে, তো সেই বিজয় সারা বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়েছে, আমাদের আবির্ভাবী শিক্ষার্থীরাও সাধারণ শিক্ষার্থী হিসেবে সেভাবে উদযাপন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, সে অন্যায়ের বিরুদ্ধে থাকার কারণে আমরা প্রতিবাদটা করেছিলাম। ভবিষ্যতেও যদি ওরকম কিছু হয় যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে বা ন্যায়সঙ্গত কিছুতে আমাদের যোগদান করা লাগে, অবশ্যই আমরা করব। শিক্ষার্থী জনতার এই বিপ্লব যাতে বেহাত না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান পার্বত্য নাগরিক সমাজের। কোটা আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় ছাত্র সমাজ ছিনিয়ে এনেছে, কিছু স্বপ্ন তৈরি হয়েছে, কিছু আকাঙ্ক্ষা তাদেরকে ঘিরে সারা জাতি মধ্যে সঞ্চারিত হয়েছে, সেটি যদি ধরে রাখতে হয় তাহলে কিছু ম্যাসিভ পরিবর্তন আনতে হবে। কিছু মৌলিক জায়গায়, যে জায়গাগুলোতে মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, যেমন ভোটাধিকারের জায়গা, মত প্রকাশের জায়গা, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চাপ মুক্ত প্রশাসন, এই জায়গাগুলো যদি নিশ্চিত করতে পারে ছাত্র সমাজ, তাহলে দেশ উপকৃত হবে। নতুনদের হাত ধরে ক্ষুধা, শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোর খুলনা ও যশোর মাগুরা মহাসড়কের মনিহার অংশ চলে গেছে পরিবহন মালিকদের দখলে। 4 লেনের রাস্তার 2 লেন দখল করে রীতিমতো বানিয়ে ফেলেছেন বাস ট্রাকের স্ট্যান্ড। প্রশাসনের ঝটিকা অভিযানে মাঝে মাঝে সরে গেলেও পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না সড়কটি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। যশোরের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর মাগুরা ও যশোর খুলনা হাইওয়ে, এই সড়কের মনিহার অংশ দেখলে মনে হবে যেন পরিবহন স্ট্যান্ড। বেশিরভাগ অংশই চলে গেছে পরিবহন মালিকদের দখলে। সবসময় পার্কিং করা থাকে বাস, ট্রাক। জনদুর্ভোগ লাঘবে 2018 সালে 24 ফুট প্রশস্ত সড়ককে 34 ফুটে উন্নীত করা হয়, কিন্তু দখলের কারণে সেই সুফল পাচ্ছে না জনসাধারণ, উল্টো পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তো অসুবিধা হচ্ছেই, কারণ রাস্তা চড়া হওয়ার কারণে তারা বিভিন্ন সময় গাড়ি পার্কিং করে রাখে। এখন যে পরিস্থিতি, 2 সাইডে যেভাবে গাড়ি রেখেছে, এইভাবে তো চলাফেরা করা যাবে না। হঠাৎ তো জাম হয়ে যায়, জাম হয়ে গেলে 1-2 ঘন্টা আগে জাম ছাড়ায় না। পুলিশ ও ছাত্রদের তৎপরতায় কিছুদিনের জন্য সড়কটি দখলমুক্ত ছিল, তবে কয়েকদিন পরই প্রভাবশালীরা ফের দখলে নেয় সড়ক। ছাত্র আন্দোলনে ছাত্ররা কিছুদিন টেক আপ করেছিল, তারাও বারবার বলার পরে 2-1 দিন ভালো থাকে, আবার যা থাকে। এত প্রভাবশালী ব্যক্তিরা যা গাড়ি আমরা কোনো রকম ছড়াতে পারি না, বাধ্য হয়ে আমাদের টায়ার ফেলাইতে হয়েছে। আমরা বড় কষ্টের মধ্যে আছি এই গাড়ি ঘোড়া নিয়ে। এখন আমরা চাই যে প্রশাসন এদের দিকে একটু কড়া নজর দিক। যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, সংকট উত্তরণে বৃদ্ধি করতে হবে বাস টার্মিনালের জায়গা। প্রায় 2000-এর উপরে আমাদের যশোরে গাড়ি সংখ্যা, সেই গাড়ি রাখার মতো জায়গা কেন্দ্র বাস টার্মিনাল শঙ্করপুরী নাই। আর এই রাস্তার পরে গাড়ি থাকার কারণে জনগণের চলাচলটিতে ব্যাপক দুর্ভোগ হয়। কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানায় যে আমাদের টার্মিনালটা বৃদ্ধি করা হোক এবং সমস্ত গাড়ি যাতে আমরা টার্মিনালে রাখতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হোক, তাহলে এই জনদুর্ভোগ কমবে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলমুক্ত করে গণপরিবহন ও পথচারীদের চলাচল উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্য ঋতুর চেয়ে শরতে আছে আলাদা বৈশিষ্ট্য। প্রায় পুরোটা জুড়ে থাকে কাশফুল। গ্রাম শহর সবখানে আবেশ ছড়ায়। সাদা মেঘের ভেলা আর শুভ্র কাশফুলের সৌন্দর্যে এক অন্যরকম পরিবেশ চারপাশে। শরতের শারদ সম্ভার জানান দিচ্ছে প্রকৃতিতে এই সময়টা শুধুই ঋতু রানীর। তাই তো নাগরিক মন হয়ে উঠতে চায় চঞ্চল। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। ভাদ্র শেষে আশ্বিন আসে, প্রকৃতি ছেয়ে যায় সাদা শুভ্রতায়। আকাশ অমল নীল নির্মল, পেজাপুজ্জ সাদা মেঘ ভাসে। প্রকৃতিতে ধূসর কাশফুলের আঁচল, কাশবনে মেঘের ভেলা দোলা দেয় মন।
শরৎ বাংলার ঋতু পরিক্রমায় সবচেয়ে মোহনীয় ঋতু। শরতের মোহিত রূপ নিজ চোখে না দেখলে বোঝা যায় না। যেহেতু এটা শুভ্রতা নিয়েই আসে প্রকৃতিতে একরকম, তো ভালোই লাগতেছে। এই মনোরম সুন্দর স্নিগ্ধ শরৎকালে সবচেয়ে যেটা সব সৌন্দর্য সেটা হচ্ছে কাশফুল। আর আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এত সুন্দর পরিবেশে শরতের কাশফুল আসলে খুবই মনোমুগ্ধকর একটা অবস্থার মতন আমাদের কাছে। গ্রীষ্মকালে বাংলাদেশের উত্তপ্ততার মধ্যেখানে আমাদের শীতলতা নিয়ে আসে এই কাশফুল। শরতের এই যে শুভ্রতা কাশফুলের যেটা রয়েছে সেটা আমাদের মনকে আরো শান্ত করে তোলে। এ ঋতুর আছে অনন্য কিছু বৈশিষ্ট্য। এ সময় মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। চারদিক আমন ধানের সবুজ চারার ওপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া। বাংলা সাহিত্যেও দখল আছে ঋতুরানীর। বাংলা সাহিত্যের সঙ্গে শরতের যে সম্পর্ক সেটা একেবারে আদি থেকেই। আমরা যদি দেখি যে আমাদের রবীন্দ্রনাথ কিংবা নজরুল তাদের সাহিত্যে কিংবা কবিতায়, গানে, গল্পে শরৎ বন্দনা করেছেন। সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালীর কথা যদি আপনি চিন্তা করেন, যে ছোট দুই ভাই বোন অপু দুর্গা সেখানে ছুটাছুটি করছে, আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন যে কাশফুল। আসলে কাশফুলের এই বিষয়টা শিল্প, সাহিত্য, চলচ্চিত্র প্রতিটা ক্ষেত্রেই প্রতিবিম্বিত হওয়ার একটা হয়ে আসছে। আদিগন্ত সবুজের সমারোহ, এরই মাঝে কাশবন। শরতের এই শুভ্রতায় বিলীন হতে কে না ভালোবাসে। তাই তো শরৎ আমাদের কাছে রূপের রানী, বিজয়লক্ষ্মী আর উৎসবের ঋতু। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মণিপুরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের অভিযোগ এনে বড় ধরনের মিছিল করেছে শিক্ষার্থীরা। সহিংস প্রণব রাজ্যে এমন খেলা বন্ধ করতে প্রতিবাদ করতে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধরা। একই সঙ্গে আধা সামরিক বাহিনীকেও অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠেছে বিক্ষোভ থেকে। এদিকে কারফিউ অব্যাহত থাকলেও চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। আরও জানাচ্ছেন লুৎফর কবির। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গেল কিছুদিন ধরে রাজ্যের বেইতি ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘাতের প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ লোকজন। রাজ্যে দীর্ঘদিনের সহিংসতা বন্ধেরও দাবি উঠেছে তাদের কণ্ঠে। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুরের কয়েক হাজার মানুষ এই সমাবেশে যোগ দেন। ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। সহিংসতা বন্ধ এবং মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে সেখানে একটি স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীরা। মিছিলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনরতদের অভিযোগ, রাজ্যে অস্থিরতার পেছনে দায়ী ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি রাজ্যে মোদী সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধেরও অভিযোগ এনেছেন তারা। এই রাজ্যে ভারতের প্রক্সি যুদ্ধ বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানাচ্ছি। প্রক্সি যুদ্ধের কারণে গেল 15 মাস ধরে অস্থিরতা চলছে, কিন্তু মোদী সরকার এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে কিছুদিন পরপরই সংঘর্ষ ঘটছে। চলতি মাসে নতুন করে বড় ধরনের হামলা ঘটে প্রাণ হারান 11 জন। প্রাণঘাতী অস্ত্র ও ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অনেকেই। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের 5 জেলায় ব্রডব্যান্ড পরিষেবা ফের চালু করেছে প্রশাসন। 3 দিন বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপাতত বন্ধ থাকছে মোবাইল ইন্টারনেট, বলবৎ আছে কারফিউ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যে কোনো সময় পদত্যাগের রাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে 2 ঘন্টা অপেক্ষার পর হতাশ হয়ে একথা জানান তিনি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেন, সরাসরি সম্প্রচার না করায় বৈঠকে অংশ নেননি তারা। একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। লুৎফর কবিরের আরও একটি রিপোর্ট। পশ্চিমবঙ্গের সচিবালয় খ্যাত নবান্নের সভাঘরে ঠিক এভাবেই 2 ঘন্টা বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যায় বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একটি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের কথা ছিল মমতার। কিন্তু বৈঠকটি সরাসরি সম্প্রচার নিয়ে বাধে বিপত্তি। সরাসরি সম্প্রচার না করার খবরে বাইরে থেকে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা। পরে নবান্নে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা জানান, অনেকেই তার হয়তো পদত্যাগ চাচ্ছেন। জনগণ চাইলে পদত্যাগ করতেও রাজি আছেন তিনি। ওরা বিচার চায় না,
ওরা চাই চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। কেন সরাসরি সম্প্রচার করা হবে না এ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে ফিরে গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। মমতার পদত্যাগ নয়, বিচারের দাবিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন বলেও জানান আন্দোলনরত চিকিৎসকরা। ভিডিও রেকর্ডিং হতে পারে, তাহলে লাইভ স্ট্রিমিং এ কি অসুবিধা? আমরা খোলা মনেই চাইছি যে একটা বৈঠক করা হোক, সেই খোলা মনের পরিচয় দেওয়ার জন্য আমরা চাইছি সবকিছু সবার সামনে লাইভ স্ট্রিমিং হোক। তো এখন যেহেতু বলছে যে লাইভ স্ট্রিমিং সম্ভব না, আমরা বুঝতে পারছি না যে কি কারণ থাকতে পারে। আলোচনা করার জন্যই তো আমাদের রিপ্রেজেন্টেটিভরা গেছিল ওখানে, লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে না মানে নিশ্চয়ই ওনারা কিছু একটা ভয় পাচ্ছেন। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদরত সাধারণ মানুষের আন্দোলনে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতাকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, রাজ্যপাল হিসেবে বসে থাকতে পারেন না তিনি, এমনকি সরকারের কোনো অনুষ্ঠানেও মমতা থাকলে তা বয়কট করবেন বলেও উল্লেখ করেন রাজ্যপাল। আদালতের নির্দেশে আরজিকরে চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্ত করছে সিবিআই। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। ওই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে চলছে বিক্ষোভ। আন্দোলনে চিকিৎসকদের অংশগ্রহণে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার উপক্রম। দিনকে দিন পরিস্থিতি আরও জটিলের দিকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।